তাদের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের নাম ছিল রাশেদুল ইসলাম। তারা কোনো নাম্বারে কল দিতে পারছিল না, তো পরে একটা নাম্বারে তারা কল দেয়। তো সেই নাম্বারটা ছিল আসলে রেদওয়ান ভাইয়ের নামে সেভ করা, কিন্তু আসলে এটা ছিল রাশেদ ভাইয়ের কাছে। তো রাশেদ ভাইকে সেই নাম্বারে কল দেওয়ার পর বলছিল যে এক জায়গায় আসতে, এই জায়গায়। তো আমি তো সবসময় আপনি বলে কথা বলি ভাইদেরকে, তো তখন আমি কথা বলি তুই তুকারি করে শুরু করি কথা বলা। তো ভাই বুঝতে পারে যে আসলে আমি অ্যারেস্টেড হয়েছিলাম। একদম মাতোয়াইল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কয়েকবার আমরা প্রদক্ষিণ করেছিলাম। তো এই সময় মূলত আমাদেরকে তারা নোট করে ফেলে যে আসলে যে কঠিন সিচুয়েশনেও আমরা এই কাজটা বারবার করছিলাম এবং উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, তখন আমরা স্তব্ধ হই নাই। সেই সময় তারা আমাদেরকে নোটেট করে ফেলে এবং পরবর্তীতে আমরা 22 জুলাই পর্যন্ত সর্বশেষ আমি আন্দোলনের সাথে ছিলাম, এরপরে আর থাকা সম্ভব হয় নাই। 24 জুলাই তারা আমাকে গ্রেপ্তার করে রায়েরবাগের ময়লার স্তূপের এখানে নিয়ে যায়। এখানে নিয়ে গিয়ে তাদের মেইন কোশ্চেন হচ্ছে আমার মাধ্যমে আমার যে আন্দোলনের সহযোদ্ধা তাদেরকে হচ্ছে ধরা। তো সেই ক্ষেত্রে তারা আমার ফোনের মাধ্যমে অনেকেই ট্রাই করছিল ধরার জন্য, কিন্তু পারে নাই। অবশেষে তাদের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের নাম ছিল রাশেদুল ইসলাম, কাজী ওমর ফারুক, মাসরুর হাসান, তারপর হচ্ছে ছাত্রদলের মাসুদ রানা এই অঞ্চলের, তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন এহসানুল করিম তানজিল, এদের নামগুলো বারবার আমাকে বলছিল। এবং একটা পর্যায়ে যখন তারা কোনো নাম্বারে কল দিতে পারছিল না, তো পরে একটা নাম্বারে তারা কল দেয়। তো সেই নাম্বারটা ছিল আসলে রেদওয়ান ভাইয়ের নামে সেভ করা, কিন্তু আসলে এটা ছিল রাশেদ ভাইয়ের কাছে। তো রাশেদ ভাইকে সেই নাম্বারে কল দেওয়ার পর বলছিল যে এক জায়গায় আসতে, এই জায়গায়। তো আমি তো সবসময় আপনি বলে কথা বলি ভাইদেরকে, তো তখন আমি কথা বলি তুই তুকারি করে শুরু করি কথা বলা। তো ভাই বুঝতে পারে যে আসলে আমি অ্যারেস্টেড হয়েছিলাম। তো এটা বুঝার পর ওই আমার সাথে যে যত কানেকশন ছিল সব কানেকশন লস হয়ে যায়, এবং এই লস হয়ে যাওয়ার কারণে তারা আমার মাধ্যমে কাউকে ধরতে পারে না সেই মুহূর্তে। এই ক্ষোভে তারা আমাকে সেদিন রাতে থানায় নিয়ে যায় এবং রাতভর তারা নির্যাতন করে, ঠিক 12টা থেকে ফজর পর্যন্ত মানসিক শারীরিক সব ধরনের নির্যাতন তারা আমাকে করে। কিন্তু তারা আসলে আমার মনোবল ভাঙতে পারে নাই, এই জন্যই আল্লাহ আমার সাথে সহায়ক ভূমিকা ছিল। তো এরপর তারা আমাকে যত ধরনের নির্যাতন করা দরকার করেছে। তারপর তারা ডিবিতে আমাকে নিয়ে যায়। তো ডিবিতে নেওয়ার পর সেখানে গিয়ে দেখি মানে 3টা রুমে প্রায় 90+ মানুষ মানে ওইখানে রয়েছে, এবং সবাই হচ্ছে গুম অবস্থায় রয়েছে। তো আমিও 3 দিন গুম ছিলাম। তো সেই সময় ওইখানে মানুষজনের আসলে সবাই যে আন্দোলনের স্পিরিট ধারণ করে, সেই স্পিরিটের বিষয়গুলো আসলে ওইখানে বোঝা গিয়েছিল অনেক সুন্দরভাবে। যেমন আমি যখন গিয়েছিলাম, আমার ঢাকা কলেজের এক ভাই ছিল, উনি দেখেছিল আমাকে, দেখে উনার পায়ের যতগুলো হাড্ডি ছিল মানে আঙ্গুলের সবগুলো ভেঙে দেওয়া হয় হাতুড়ি দিয়ে। কিন্তু উনি উঠে প্রতিটা রুমের সবাইকে মোটিভেট করতেছিল যে ইনশাল্লাহ সরকারের পতন হবে, তোমরা শুধু ধৈর্য ধারণ করো, এরকম কথাগুলো বলে মোটিভেট করছো। তো সেই মুহূর্তে আমাকে উনি অনেক মোটিভেট করে, আমিও ছিলাম ওইখানে। আমার সাথে পরে দেখি যে রাতের বেলা মাসরু ভাই আসে দেখি উনার নার্ভ সব হচ্ছে অকেজো হয়ে যায়, নার্ভ অকেজোর মতো আর কি সেই মুহূর্তে ছিল অনেকটা। তো ভাই সহ আসলে আমাদের ওই ডিবির ভিতরও তাদের ইনফরমার ছিল যে আমরা কার সাথে কি কথা বলি না করি এগুলো দেখার জন্য। তো তারা পারে নাই, অনেক কিছুই পারে নাই, অনেক কিছু করতে পারে নাই। পরবর্তীতে 27 জুলাই আপনাদের সামনে আপনারা দেখেছিলেন আমাকে। এরপরে 27 জুলাই তারা আমাকে 7 দিনের রিমান্ড দেয়। তো তখন হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বেশি রিমান্ড দিয়েছিল মূলত, মানে 7 দিনের রিমান্ডটাই ছিল সর্বোচ্চ। এরপর 2 দিন 3 দিন 4 দিন এরকম করে অনেকের রিমান্ড দিয়েছিল। তো আমি আসলে তখনও মানে বুঝিনি আসলে রিমান্ডে তারা আমাকে কি করবে। তো এরপর একটা পর্যায়ে যখন তারা আবার রিমান্ড ক্যান্সেল করে আমাকে আবার ডিবিতে আনে। তো এরপর সবার সাথে অনেক সুন্দর মতো কথাবার্তা শেষ হয় আমার। কিন্তু তাদের যে চক্রান্ত পরিকল্পনা প্রতিটা মুহূর্তে কোনো না কোনোভাবে তারা আমার থেকে ইনফরমেশনগুলো নিয়ে এই যাত্রাবাড়িতে আমাদের আন্দোলনের কিভাবে কানেকশন, সেই কানেকশনটা মূলত তারা বের করতে চেয়েছিল। এবং টিল নাও 28 জুলাই পর্যন্ত তারা সেটা পারেনি। এর পরবর্তীতে ঢাকা দক্ষিণের যে দায়িত্বশীলরা তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে তারপর তারা বুঝেছে এবং 1 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী সহ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তারা। তো এই ভূমিকার মধ্য দিয়ে যাওয়ার পর আমি জেলে ছিলাম 5 জুলাই পর্যন্ত। তো জুলাইয়ের 5 তারিখে আমি তো কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিলাম, তো সেখানে টিভি ছিল, তো টিভিতে দেখতেছিলাম সবকিছুই। তো সবকিছু দেখার
এক পর্যায়ে আমরা আবার ওইখানেও আমরা 70+ ছিলাম যারা জুলাই আন্দোলনে একসাথে ছিলাম। তো চট্টগ্রামেরও অনেকে ছিল, কক্সবাজারের ছিল, এরকম বিভিন্ন নানা দেশের নানা প্রান্তের মানুষজন ছিল। তো আমাদের আসলে সুন্দর সময় কাটছে, একই সাথে আমরা অনেক কষ্টকর মুহূর্তের মধ্য দিয়েও গিয়েছি। আবার আমাদের কাছে এক ধরনের ভালো লাগা কাজ করছে যে আসলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারছিলাম। তো পরবর্তীতে 6 তারিখ আমি বের হই, শেখ হাসিনারও পতন হয়। পরবর্তীতে আমরা দেখি যে কোথায় কি হয়। আমি তো আমার সম্পর্কে কিছুই জানতাম না, আমি জেলে ছিলাম। পরবর্তীতে আসে দেখি এবং জানতে পারি আসলে আমাদের ভাইরা সম্পূর্ণ করতে পেরেছে। এবং যে হটস্পট বলা হতো যাত্রাবাড়ি যাদেরকে, এদের আসলে কাউকে তারা ধরতে পারে নাই। এবং পরবর্তী তারাই আসলে যখন আবার আন্দোলনকে বেগবান করতে তারা ভূমিকা রেখেছিল, যখন আমি দেখেছিলাম তখন বুঝছি আসলে সরকারের পতন হবেই, অনিবার্য ছিল সেটা। এবং ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে সেই পতন হয়েছে। এবং আমার ফ্যামিলির উপর দিয়েও এই যে 14 দিন অনেক ঝড় গিয়েছিল, তাদেরকে আসলে বিভিন্নভাবে বোঝানো হয়েছিল যে আমার আসলে বিভিন্ন কোনো পজিশন নাই, আমি গুম, এরকম বিভিন্ন মাধ্যমে আসলে আমার ফ্যামিলি অনেক সাফার করছিল। বাট সবচেয়ে বড় সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে আমরা জুলাই দেখতে পেরেছি, আগস্ট দেখতে পেরেছি এবং সরকারের পতনটাও দেখতে পেরেছি, এক স্বৈরাচার সরকারের পতন। এবং ইনশাল্লাহ এটাও সবার মনে রাখা প্রয়োজন যে আসলে যদি কেউ আবার চায় যে এরকম ফ্যাসিস্ট গিরি করতে, এই আচরণগুলো আবার তারা আসলে করতেছেও, এটা আসলে বিষয়টা যে এখন করতেছে না বিষয়টা এরকম না, তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় সেই আচরণগুলো আবার অব্যাহত করতে। কিন্তু সবার আগে যদি কেউ ভূমিকা রাখে সেই জায়গায় এই যাত্রাবাড়ির মানুষজনই আপনারা দেখবেন সেই জায়গায় সবার আগে সর্বাগ্যে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এবং দোয়া করি সামনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেন সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে পারি এবং জান্নাতে যেন আমরা আমাদের শহীদদের সাথে আবার মিলন হইতে পারি এবং তাদের সাথে যেন আমরা অনেক সুন্দর গল্প করতে পারি জান্নাতে গিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।